50 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবলের ইতিহাস মূলত হতাশার গল্প। 1973 সালে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর থেকে আজ অবধি এই দীর্ঘ পথে বাংলাদেশের সাফল্যের চেয়ে ব্যর্থতার সংখ্যাই বেশি। তবু মানুষ স্বপ্ন দেখে, কারণ এই স্বপ্ন দেখাটা মানুষের স্বভাব। এই স্বভাব সহজে যায় না। 2010 সাল এসএ গেমসে বাংলাদেশ স্বর্ণ জিতেছে। পুরো দেশ তখন আনন্দে উত্তাল। সেই আনন্দের আবহে সার্বিয়ান কোচ জোরান দর্দেভিচ বুক ফুলিয়ে বললেন, আমাকে দীর্ঘমেয়াদী দায়িত্ব দিন, বাফুফে আমার কথা মতো চলুক, বাংলাদেশ 2014 বা 2018 সালের বিশ্বকাপে খেলবে। সেদিন সাংবাদিকরা হেসেছিলেন কিনা জানি না, তবে একটু হাসাটাই স্বাভাবিক ছিল, কারণ যে দলটি এইমাত্র আঞ্চলিক গেমসে স্বর্ণ জিতে উচ্ছ্বসিত, সেই দলটির বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখা অনেকটা প্রথম শ্রেণীর ছাত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো। অসম্ভব নয়, তবে সময়ের হিসাবটা একটু গোলমেলে। এর 4 বছর পর ভারতের অনূর্ধ্ব 23 দলের কাছে হার। লক্ষ্য করুন, অনূর্ধ্ব 23 মানে ভারতের পূর্ণ জাতীয় দলও নয়, তাদের তরুণদের কাছে হার। ড্যানিশ কোচ লুডভিগ ডি ক্রুইফ তখন রাগে বিরক্তিতে বললেন, 2026 সালের বিশ্বকাপ যদি ব্রাজিলে হতো তাহলে বাংলাদেশ সেখানে খেলত। কথাটা উনি ঠিক মিন করে বলেননি, এটা ছিল বিদ্রূপ, তিক্ত তীক্ষ্ণ বিদ্রূপ। অন্যদিকে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার 2006 সালে ঢাকা এসে বুক চিতিয়ে বলে গেলেন, বাংলাদেশ 2022 সালের বিশ্বকাপে খেলবে। বাফুফের কর্তারা নিশ্চয়ই সেদিন খুব খুশি হয়েছিলেন, হয়তো মিষ্টিও বিতরণ করেছিলেন। ব্ল্যাটার সাহেব কেন এই কথা বলেছিলেন সেটা বোঝা খুব কঠিন নয়। কূটনৈতিক সৌজন্যতা বলে একটা ব্যাপার আছে, বিশেষ করে যখন কারো বাড়িতে বেড়াতে যাওয়া হয়। 2026 সাল এসে গেছে, বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়ান কাপের চূড়ান্ত পর্বটাও বাংলাদেশের কাছে রূপকথার মতোই দূরে। ব্ল্যাটার সাহেবের সেই ঘোষণার কথা এখন হয়তো আর কেউ মনে রাখেননি। বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, ফুটবলের প্রতি তার টানটা হয়তো সত্যিকারেরই ছিল, হয়তো এটা অস্বীকার করারও উপায় নেই। কিন্তু 2008 সালে এবং পুনরায় আবার 2016 সালে হোটেল সোনারগাঁওয়ে জমকালো সংবাদ সম্মেলন করে তিনি যখন বললেন মিশন 2022 বিশ্বকাপ, তখন দেশের ফুটবল বোদ্ধারা হয়তো মাথায় হাত দিয়েছিলেন। এটা স্বপ্ন দেখানো ছিল নাকি মানুষকে খুশি করার সহজ কৌশল ছিল, সেই বিতর্ক থাকুক, কিন্তু কথা হলো স্বপ্ন দেখালে তার পেছনে একটা পরিকল্পনাও থাকা দরকার। শুধু মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিলেই হয় না, দরকার একাডেমি, দরকার তৃণমূলের কাজ, দরকার বছরের পর বছর ধৈর্য ধরে কাজ করে যাওয়া। সমালোচকরা সেদিন বলেছিলেন এটা সস্তা একটা পপুলিজম। সময় প্রমাণ করেছে সমালোচকরাই সঠিক ছিলেন। কিন্তু পরিণতি কি হয়েছিল? ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 164 থেকে আরও নেমে 192 ঠেকেছিল, মানে উপরে ওঠা তো দূরে থাক, আরও তলিয়ে গেছে। শেষমেশ 2020 সালে বাফুফের নির্বাচনের আগে সালাউদ্দিন আর বিশ্বকাপের কথা মুখেই আনলেন না, লক্ষ্য নামিয়ে আনলেন অনেক নিচে, শুধু বললেন র্যাঙ্কিংয়ে 150-এর নিচে আসতে চান। সেই লক্ষ্য পূরণ হয়নি। স্বপ্ন দেখা দোষের না, কিন্তু স্বপ্নের বীজ বুনতে হয় মাটিতে, শুধু বক্তৃতার মঞ্চে নয়। এই সহজ কথাটা বুঝতে আমাদের 1 দশকেরও বেশি সময় লেগে গেল। কিন্তু বিশ্বকাপের পথটা এত কঠিন কেন? 2026 বিশ্বকাপ থেকে দলের সংখ্যা বেড়ে 48 হয়েছে। এশিয়া থেকে সুযোগ পাচ্ছে 9টা দল। শুনতে ভালো লাগে, মনে হয় সুযোগ তাহলে একটু বাড়ছে, কিন্তু বাস্তবতাটা আরেকটু অন্যরকম। র্যাঙ্কিংয়ের তলানিতে থাকায় বাংলাদেশকে একদম প্রথম রাউন্ড থেকেই খেলতে হয়। 2 ম্যাচের হোম অ্যান্ড অ্যাওয়ে প্লে অফ, একটাই হারলেই শেষ, পুরো বিশ্বকাপ অভিযান সেখানেই সমাপ্ত। আর কোনোভাবে সেই রাউন্ড পার করলেও সামনে আরও 4টি রাউন্ড অপেক্ষা করছে। সেখানে জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া বা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করতে হবে। এই দলগুলোর বিরুদ্ধে লড়াই করার মতো গতি, স্ট্যামিনা, আধুনিক ট্যাকটিক্স কোনোটাই আমাদের এই মুহূর্তে নেই। দেশের ঘরোয়া লিগের মান দেখলে বোঝা যায় সেখানে যে ফুটবল খেলা হয় তার সাথে আন্তর্জাতিক মানের ফুটবলের দূরত্ব অনেক। একজন খেলোয়াড় যদি সারা বছর দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে অভ্যস্ত হয়ে যায়, তাহলে হঠাৎ জাপানের বিরুদ্ধে মাঠে নামলে ধাক্কা তো খাবেই। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া
একবার সুন্দর করে বলেছিলেন, হয়তো একদিন বাংলাদেশ নিজেই বিশ্বকাপে ইতিহাসে একটা অধ্যায় লিখবে। কথাটা শুনতে ভালো লাগে, অনুপ্রেরণাদায়ক। কিন্তু পরে এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করে নিলেন, অদূর ভবিষ্যতে এটা প্রায় অসম্ভব। একজন অধিনায়ক যখন এই কথা বলেন তখন বুঝতে হয় পরিস্থিতিটা আসলে ঠিক কোথায় দাঁড়িয়েছে। তবু আসার কথা আছে। 50 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবলের ইতিহাস মূলত হতাশার গল্প। 1973 সালে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর থেকে আজ অবধি এই দীর্ঘ পথে বাংলাদেশের সাফল্যের চেয়ে ব্যর্থতার সংখ্যাই বেশি। তবু মানুষ স্বপ্ন দেখে, কারণ এই স্বপ্ন দেখাটা মানুষের স্বভাব। এই স্বভাব সহজে যায় না। সম্প্রতি একটা জোয়ার এসেছে। এই জোয়ারের নাম প্রবাসী ফুটবলার। ডেনমার্ক, কানাডা, ইংল্যান্ডের একাডেমিতে বড় হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেরা লাল সবুজের জার্সি গায়ে দিতে চাইছে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, সুলিভান বা ওয়াহিদ, এই নামগুলো এখন বাংলাদেশের ফুটবল প্রেমীদের মুখে মুখে। এই ছেলেগুলো ইউরোপের উন্নত একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছে, আধুনিক ফুটবলের সাথে পরিচিত, শারীরিকভাবেও সক্ষম। জামাল ভুঁইয়া অনেক আগেই এই পথ দেখিয়েছিলেন। সুদূর ডেনমার্ক ছেড়ে দেশের টানে ফিরে এসেছিলেন তিনি। তার সেই সিদ্ধান্ত এখন একটা আন্দোলনের রূপ নিয়েছে। মরক্কোর গল্পটা একটু বলি। এই ধারণার সবচেয়ে বড় এবং সফল উদাহরণ হলো মরক্কো। 2022 কাতার বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। পর্তুগাল, স্পেনের মতো দলকে হারিয়েছিল। আফ্রিকার একটি দেশ হিসেবে এটি ছিল ইতিহাস। কিন্তু কিভাবে এটা হলো? মরক্কোর 26 সদস্যের সেই বিশ্বকাপ স্কোয়াডের 19 জনই ছিলেন ইউরোপে জন্ম নেয়া মরক্কো বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ স্পেনের যুবদল ছেড়ে মরক্কোকে বেছে নিয়েছিলেন। লিলের আইয়ুব বুয়াদ্দুরের মতো প্রতিভারা ফ্রান্স ছেড়ে মরক্কোর জার্সি পরেছেন। এটা কোনো আকস্মিক ঘটনাই ছিল না। এর পেছনে ছিল বছরের পর বছরের সুচিন্তিত পরিকল্পনা, সঠিক মানুষের সাথে যোগাযোগ এবং একটা স্পষ্ট লক্ষ্য। বাংলাদেশও কি এই পথে হাঁটতে পারে? পারে, কিন্তু শুধু প্রবাসী খেলোয়াড় আনলেই হবে না। মরক্কো কিন্তু শুধু বাইরে থেকে তৈরি খেলোয়াড় এনে কাজ সারেনি। তারা ঘরে কিং মোহাম্মদ ষষ্ঠ ফুটবল একাডেমি বানিয়েছিল, বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিল, দেশের মাটিতে ছোট থেকে ছেলেদের তৈরি করেছিল, ভেতরে শক্ত ভিত তৈরি করেছিল অনেক আগে থেকেই। তারপর বাইরের প্রতিভাদের সেই ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ঘরের ভেতর শক্ত না হলে বাইরের আলো দিয়ে ঘর বেশিক্ষণ আলোকিত থাকে না। বাংলাদেশকেও ঠিক এই দুটো কাজ একসাথে করতে হবে। এক, প্রবাসী প্রতিভাদের দলে আনতে হবে। 2, দেশের মাটিতে একাডেমি করতে হবে। তৃণমূলে কাজ করতে হবে। দীর্ঘমেয়াদে পাইপলাইন তৈরি করতে হবে। এই দুটো কাজ যখন একসাথে চলবে তখন একটা সত্যিকারের দল তৈরি হবে, যেখানে দেশে তৈরি খেলোয়াড় আর বিদেশ ফেরত প্রতিভার মধ্যে একটা দারুণ রসায়ন তৈরি হবে। এই পথটা সহজ নয়। 10 বছর, হয়তো 15 বছর লাগবে। তবে এই পথে না হাঁটলে আগামী 15 বছর পরেও একই প্রশ্নই থাকবে, একই হতাশা থাকবে। বাফুফে যদি সত্যিকারের সদিচ্ছা নিয়ে, রাজনীতিমুক্ত মাথায় এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়, তাহলে হয়তো একদিন কোটি মানুষের সেই আকুল প্রশ্নের উত্তর মিলবে। বাংলাদেশ কবে বিশ্বকাপ খেলবে? উত্তরটা হয়তো মঞ্চে নয়, মাঠের সবুজ ঘাসেই লেখা থাকবে। শুধু অপেক্ষা, আর অপেক্ষার পাশাপাশি কাজ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।